সরকারের মধ্যে ডক্টর ইউনূস একগরে হয়ে যাচ্ছেন। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে ৮ জন উপদেষ্টা সম্বন্ধে অভিযোগ আনা হয়েছে যে তারা বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িয়ে গেছে। হঠাৎ করে ৮ জনের নাম কেন আসলো? আমরা যেটা প্রান্তরে জানতে পারলাম যে ভিতরে অনেক উপদেষ্টারা এই নির্বাচনে কার্যক্রমের সঙ্গে একমত নন। তারা চাচ্ছিলেন ডক্টর ইউনূস সাহেবের কাঁধে বন্দুক রেখে আরো কিছুদিন ক্ষমতার স্বাদ ভোগ করার জন্য। ফলে তারা সবসময় জুজুর ভয় দেখায়। তারা এখন শেখ হাসিনা পরাজিত হওয়ার পরে, শেখ হাসিনা করার পরে তারা শেখ হাসিনাকে না পেয়ে এখন এই ৩২ নম্বর ভেঙে তারা হিরোইজম দেখার চেষ্টা করেছেন, তারা মহানায়ক হওয়ার চেষ্টা করেছেন। দুর্ভাগ্য করে দেখেন আজকে যত বেশি আঘাত করা হচ্ছে বঙ্গবন্ধুকে, ততই বেশি বঙ্গবন্ধু আরো শক্তিশালী হয়ে উঠছেন। কেউ বুঝতে পারছেন না, আপনি বঙ্গবন্ধুকে তো আপনি এই জনগণের মন থেকে নিশ্চিহ্ন করতে পারবেন না। ওই পুরনো প্রজন্মকে তো পারবেনই না, নতুন প্রজন্ম তো বাংলাদেশকে গর্ব করতে গেলে বঙ্গবন্ধুর নাম আসবে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম আসবে, মৌলানা ভাসানীর নাম আসবে। এই নামগুলো তো মুছবেন কি করে? বাংলাদেশের সঙ্গে এদের নামগুলো আসবে, মনি সিং এর নাম আসবে, কমিউনিস্ট নেতা মনি সিং এর নাম আসবে, মুজাফফর আহমদ সাহেবের নাম আসবে। এখানে যে যত কিছু বলুক, এখানে আমাদের বিভিন্ন রাজনৈতিক তৎকালীন যে বড় বড় নেতারা ছিলেন তাদের নাম ঘুরে ফিরে আসবে। এই দেশের ছাত্র আন্দোলনের যে প্রধান পুরুষ তোফায়েল আহমেদ বলেন বা আসম রব বলেন, নুর আলম খান বলেন, আব্দুল কুদ্দুস মাখন বলেন, তাদের নাম আসবে, কারণ তারা সেদিন 69 ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়ে তৎকালীন পাকিস্তান বা তথা বাংলাদেশ সৃষ্টির পিছনে তারা ভীষণ অবদান রেখে গেছেন। এগুলো আপনি অস্বীকার করবেন কি করে? আর এগুলো অস্বীকার করতে গেলেই আপনার রাজনৈতিক অবস্থান তো স্পষ্ট হয়ে যায়। আপনি যদি আজকে বাংলাদেশ না মানেন, আজকে যদি আপনি বাংলাদেশের পতাকা না মানেন, আজকে যদি আপনি বাংলাদেশের স্বাধীনতা না মানেন, বাংলাদেশের সার্বভৌমত্ব না মানেন, বাংলাদেশের সংবিধান না মানেন, আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবকে না মানেন, তাহলে আপনি তো আপনার অবস্থানে তো বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে, স্বাধীনতার বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে। এটা তো আপনি আগামী প্রজন্মের কাছে কি করে সান্ত্বনা দিবেন? একটি প্রজন্ম কি করে তার স্থপতিদিকে অবিশ্বাস করবে, তাদেরকে অস্বীকার করবে? আজকে কি মার্কিন যুক্তরাষ্ট্রে জর্জ ওয়াশিংটন জেফারসন এদেরকে কি আপনি অস্বীকার করতে পারবেন? ওয়াশিংটন জেফারসনের মধ্যে বিরোধ হয়েছে, পরবর্তী বিরোধ হয়েছে, কিন্তু মার্কিনীরা কি কোনোদিন অস্বীকার করতে পারবে তাদের অবদান? আজকে বিজেপি যত কিছুই বলুক, জওহরলাল নেহরুকে অস্বীকার করতে পারবে? তারা জওহরলাল নেহরু কংগ্রেসের পার্টির বিরুদ্ধে, কিন্তু তারা কি জওহরলাল নেহরুকে বা এমনকি আসে তারা কঠোর বিজেপির লোকেরাও তো গান্ধীকে অস্বীকার করতে পারবে না। মহাত্মা গান্ধীকে তারা মহাত্মা গান্ধী বলতে হবে, সেখানে তারা অস্বীকার করতে পারবে না। আজকে পাকিস্তানিরা মুসলিম লীগকে ক্ষমতাচ্যুত করেছে, মুসলিম লীগকে বারবার ক্ষমতা থেকে দূর করে দিয়েছে, এমনকি ইমরানের পার্টি আসছে, ভুট্টোর পার্টি আসছে ক্ষমতায়, কিন্তু তারা কি মোহাম্মদ আলী জিন্নাহ, কায়েদে আজমকে অস্বীকার করতে পেরেছে? লিয়াকত আলী খানকে অস্বীকার করতে পারেছে? তারা কি পারতেছে? এটা সম্ভব না। ইতিহাসের চাকা ঘোরানো যায় না। ইতিহাসকে অস্বীকার করতে গেলে নিজেরাই অস্বীকার হয়ে যেতে হয়। ইতিহাসকে যারা বাস্তবতার দিকে দেখে না, ইতিহাস অস্বীকার করার চেষ্টা করে, সময় হারিয়ে যায়। আজকে ডক্টর ইউনূসকে দিয়ে একটা কথা বলানো হয়েছিল যে আমরা বাটন রিসেট করে দিয়েছি। ডক্টর ইউনূস সাহেব কথাটা বলার পরে কিন্তু আর জীবন রিপিট করেন নাই, উনি কিন্তু এই বক্তব্যটা রিপিট করেন নাই। ডক্টর ইউনূসকে আমরা অনেকভাবে হয়তো আমরা তাকে ভুল বুঝেছি, তার প্রতি আমাদের প্রত্যাশা যা ছিল আমরা অনেক সময় করি সেই প্রত্যাশা পূরণ করতে পারবেন না। বিএনপি বঙ্গবন্ধুর বিপক্ষে নয়। পরবর্তীতে যখন আওয়ামী লীগকে পুনর্বাসিত করা হলো, এই জিয়াউর রহমান সাহেব এই পুনর্বাসিত করে গেলেন, উনি আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসছেন, উনি বাকশাল বাতিল করে দিয়ে উনি বহুদলীয় শাসন ব্যবস্থা কায়েম করলেন, যেখানে আওয়ামী লীগকে আবার পুনরুজ্জীবিত করা হলো। পরবর্তীতে আওয়ামী লীগ বিএনপির বিপক্ষে দাঁড়িয়ে গেছে, বিএনপির প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। কাজে আমাদের সংঘাতটা আওয়ামী লীগের সঙ্গে, বিএনপির সংঘাত আওয়ামী লীগের সঙ্গে, শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনার অনুগতদের বিরুদ্ধে, কোনো অবস্থাতেই বঙ্গবন্ধুর বিরুদ্ধে নয়। এবং আমি মনে করি বিএনপির কোন সংঘাত বঙ্গবন্ধুর বিরুদ্ধে হতে পারে না। এটা তারেক রহমান সাহেব বলবেন না, দেশমাতা খালেদা জিয়াও বলবেন না। কিন্তু গত 5 আগস্ট উনি যখন ঘোষণা দিলেন, 28টি দফা দিলেন জুলাই ঘোষণা হিসাবে,
এবং একই দিন রাত্রিবেলা উনি যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বললেন যে আমি যথাশীঘ্র একটা নির্বাচনের তারিখ ঘোষণা করব এবং আমি নির্বাচনের তারিখ জানিয়ে দেব। এবং ঠিক 24 ঘন্টার মধ্যে পরের দিন 6 আগস্ট উনি একটা চিঠি দিয়ে নির্বাচন কমিশনকে স্পষ্ট করে বলে দিলেন যে আগামী রোজা 2026 সনে রোজার আগে আপনি একটা নির্বাচনের ব্যবস্থা করেন, ও সেটা যেন যে কোনো অবস্থাতে রোজার আগে হয়, অর্থাৎ 14-15 বা 15 জুলাই যদি ফেব্রুয়ারি নির্বাচন রোজা হয় বা শুরু হয় তার আগে। এই জন্য আমরা অনেকেই ভাবতেছি হয়তো আগামী 12 ফেব্রুয়ারি বা এর আশেপাশে কোনোদিন হয়তো নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে, এবং সারা জাতি আজকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং সবাই একটা সুন্দর গণতান্ত্রিক পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু হঠাৎ করে দেখলাম গতকালকে এই সরকারের তথ্য সচিব সরকারে কেউ না, তথ্য সচিব হলেন, সরি আমি একটু পরিষ্কার করে বলি, প্রধান উপদেষ্টার তথ্য সচিব বা প্রধান উপদেষ্টার প্রেস সচিব একটা চাকরি, কমপ্লিটলি একটা চাকরি, এবং ওনার ব্যক্তিগত স্টাফ প্রেস সেক্রেটারি, তথ্য সচিব প্রেস সেক্রেটারি, অ্যাবসলিউট স্টাফ। হি ইজ নোবডি, সে গভর্নমেন্টের কিচ্ছু না, সে সরকারের কোনো অংশ না। সরকার মানে তার কামলা কুমলা না। প্রধান উপদেষ্টার বাসায় ওই অনেক ওয়েটার আছে, ম্যাস ওয়েটার আছে যারা ওনাকে চা পান খাওয়ায়, তাহলে ওরা কি সরকার? ওনার বাড়িতে ভিতরে বুয়া আছে যারা রান্না বান্না করে দেয় ওনাকে, তাহলে সেও কি সরকার? এই প্রেস সচিব এরকম একটি ওনার কর্মচারী, ওনার একজন ব্যক্তিগত কর্মচারী, সে বিভিন্ন রাষ্ট্র ব্যাপারে বিভিন্ন বয়ান দেয়, এটাই সমস্যা সৃষ্টি করছে। সে হঠাৎ করে কথা নাই বার্তা নাই বলছে 15 আগস্টের দিন কেউ ঘুরতে বেরোতে পারবে না। আরে বেটা, তোমার বাবার দেশ এটা, কে ঘুরতে বেরোবে না করবে, কে কাকে মানবে, কে কাকে? আরে ভাই, এটা যে কোনো মানুষের মৃত্যু দিনে মিলাদ পড়ানোর ইসলামিক জায়েজ। শেখ মুজিব তোমার বাপ হইতে না পারে, কিন্তু আরেকজনের তো বাপ, আমার মতো বহুত লোকের তো বাপ মনে করে তাকে, তার অধিকার তুমি হরণ করে ফেলবা। তুমি একটা যদি প্রধান উপদেষ্টা সাহেব বলতেন আমরা এটা প্রতিবাদ করতে পারতাম, কিন্তু ওনার একটা কর্মচারী, প্রেস সেক্রেটারি কর্মচারী, আমি তো বললাম যে ওই ওনার অফিসে অনেক কর্মচারী আছে, তার চা খাওয়ায় কি কর্মচারী না? প্রধান উপদেষ্টার কর্মচারী না? বলেন, তাহলে সে কি আমি সরকার? তাহলে এই কথাটা বলে একটা বিভ্রান্ত ছড়িয়ে দিয়েছে। আর আপনি যেটা বলেন যে বিএনপির লোকেরা গেছে, আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে এবং দৃঢ়তার সঙ্গে বলতে চাই, বিএনপির কোন লোক যায় নাই। আমাদের দেশে কিছু লোক আছে, এটি আপনি প্রমাণ করলেন যে ছাত্র শিবিরের একটা ছেলেকেও আঘাত করেছে। তার মানে কি হচ্ছে? ছাত্র শিবিরের ছেলেটাকে ছাত্র শিবিরের লোককে চিনি, আমরা চিনি না। বিএনপি কোন লোক ছাত্র শিবিরের লোককে চেনার কথা না, কারণ তারা ইন ডিসগাইজ থাকে, গোপনে থাকে। এখানে বিএনপির নাম ভাঙাইয়া কোন একটি স্বাধীনতা বিরোধী চক্র, মুক্তিযুদ্ধ বিরোধী চক্র, বঙ্গবন্ধু বিরোধী চক্র এই বিএনপির নাম ভাঙাই কাজটি করতেছে। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলছি, স্পষ্ট করে বলছি, 32 নম্বরে আশেপাশে বিএনপির কোন নেতা কর্মী যায় নাই। এটা তারেক রহমানকে হেয় করার জন্য, বিএনপি নেতৃবৃন্দকে হেয় করার জন্য একটি স্বাধীনতা বিরোধী চক্র এই কাজটা করেছে, এবং তারই প্রমাণ হিসেবে তারা রেখে দিয়েছে যে ছাত্র শিবিরের একজন নেতার গায়ে হাত তুলেছে, যেটা আপনার তথ্যে প্রকাশ করলেন, আমি জানি না। তার মানে কি? আমি বিভিন্ন জায়গায় প্রচারিত এই জায়গাতে বললাম। তাহলে ওরা যদি বিএনপির লোক হইতো তাহলে তারা তো ছাত্রলীগকে আঘাত করতো। শিবির তো আপন ভাই আমাদের, শিবির তো আমাদের লোক, আপন লোক। আমরা একসঙ্গে গত 15 বছর ধরে এই সরকার বিরোধী, এই হাসিনা বিরোধী আন্দোলন করে আসতেছি, আমরা কেন তাকে আঘাত করব? আর আমাদের মধ্যে তো শিবিরের প্রচুর লোক ঢুকেছে, জামাতের এখনো অনেক লোক আমাদের সঙ্গে আছে, আমাদের দলে আছে, আমরা তাদেরকে চিনি, ব্যক্তিগত তাদেরকে চিনি, তারা আছে। কারণ তাদের তৎকালীন সময় তাদের জীবন বাঁচানোর জন্য আমাদের কাছে তাদের থাকা প্রয়োজন ছিল, তারা ছিল। এখন যারা গিয়েছে, আপনি যাদেরকে বলতেছেন 32 নম্বরে গিয়ে যারা মানুষকে হয়রানি করার চেষ্টা করছে, তারা কেউই বিএনপির লোক না। এমনকি যদি কোনো পদধারী লোক হয়ে থাকে, তাও আমি বলবো সে বিএনপির লোক না, সে হলো ওই যে ঘুপটে মেরে থাকা বিএনপিতে ওই লোক। এবং তারেক রহমান সাহেবকে বেকায়দা ফেলানোর জন্য, বিএনপির নেতৃত্বকে বেকায়দা ফেলানোর জন্য ওরা 32 নম্বরে গেছে। আমাদের প্রতিপক্ষ শেখ হাসিনা, বঙ্গবন্ধুকে নিয়ে আমাদের সমস্যা না। বঙ্গবন্ধুর মৃত্যুর পরে বিএনপি জন্ম হয় নাই,
বিএনপির জন্ম হয়েছে খন্দকার মুস্তাককে বিতাড়িত করার পরে। বিএনপি ক্ষমতায় আসছে 7ই নভেম্বর বিপ্লবের মাধ্যমে। 15 আগস্টের সঙ্গে বিএনপির কোন সম্পর্ক নাই। বিএনপি 15 আগস্টের শেখ মুজিবের পক্ষেও না, আবার তার মৃত্যুর বিপক্ষেও না, তার কোনো কনসার্ন না। 7ই নভেম্বরে যখন ভারত খালেদ মুশাররফের নেতৃত্বে কু করে বাংলাদেশকে ভারতের পক্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল, তখন সিপাহী বিপ্লবের উত্থানের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবস্থান হয়েছে। এখানে বিএনপি বঙ্গবন্ধুর বিপক্ষে নয়। পরবর্তীতে যখন আওয়ামী লীগকে পুনর্বাসিত করা হলো, এই জিয়াউর রহমান সাহেব পুনর্বাসিত করে গেলেন। উনি আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসেন। উনি বাকশাল বাতিল করে দিয়ে উনি বহুদলীয় শাসন ব্যবস্থা কায়েম করলেন, যেখানে আওয়ামী লীগকে আবার পুনরুজ্জীবিত করা হলো। পরবর্তীতে আওয়ামী লীগ বিএনপির বিপক্ষে দাঁড়িয়ে গেছে, বিএনপির প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। কাজে আমাদের সংঘাতটা আওয়ামী লীগের সঙ্গে, বিএনপির সংঘাত আওয়ামী লীগের সঙ্গে, শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনার অনুগতদের বিরুদ্ধে, কোনো অবস্থাতেই বঙ্গবন্ধুর বিরুদ্ধে নয়। এবং আমি মনে করি বিএনপির কোন সংঘাত বিএনপির বঙ্গবন্ধুর বিরুদ্ধে হতে পারে না। এটা তারেক রহমান সাহেব বলবেন না, দেশমাতা খালেদা জিয়াও বলবেন না। কাজে আপনি যেটা বলছেন এখানে এই খবরটা বিভ্রান্তিমূলক এবং এটা অপপ্রচার চালানো হচ্ছে, এবং বিএনপির নাম দিয়ে স্বাধীনতা বিরোধীরা এই কাজটা করতেছে। কারণ ওরা ওই নাম দিয়ে জামাত বা ছাত্র শিবির বা এরা ওদের নাম দিয়ে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কোনো কথা বলার সাহস এখনো বাংলাদেশে রাখে না। এখনো তারা স্পষ্টভাবে কথা বলতে পারে। এনসিবি ছেড়ে দিতে বলাবে। এনসিবির ছেলে দেখে দেখেন কি বিপদে ফেলা দিয়েছিল ইয়াতে টুঙ্গিপাড়া নিয়ে, গোপালগঞ্জ বক্তব্য দিতে গিয়া কি বিপদে ফেলা দিয়েছিল। আজ পর্যন্ত জামাত কিন্তু এ ধরনের কোনো বক্তব্য দেয় নাই। জামাত কিন্তু এখন পর্যন্ত বঙ্গবন্ধুর বিরুদ্ধে কোনো বক্তব্য দেয় নাই, এবং আমার দৃঢ় বিশ্বাস তারা দিবেও না। তারা হয়তো আমাদের দিয়ে দেওয়া হবে, বিএনপিকে দেওয়া হবে। এটা বিএনপি যত তাড়াতাড়ি বুঝবে তাদের উদ্দেশ্যটা কি, কেন বিএনপিকে দিয়ে এই কাজগুলো করানো হচ্ছে, যে সমস্ত নেতাদেরকে দিয়ে বলা হচ্ছে তারা কতটুকু বিএনপির, এটা যখন বিএনপির লোকের অনুধাবন করবে তখনই বিএনপির জন্য মঙ্গল হবে। এটা আমার ব্যক্তিগত ধারণা। একেবারেই। তাহলে আপনি বিএনপির প্রসঙ্গ পার্টটা রেখে যদি আমরা বলি, সরকার কেন ভয় পাচ্ছে তাহলে বঙ্গবন্ধুকে? আমি তো আবার বলি, সরকার তো ভয় পাচ্ছে না, সরকারের চাকর বাকর, সরকারের চাকর বাকর। আমি তো আপনাকে কেমন বুঝালাম? সরকার কোন উপদেষ্টা বা সরকার কি একটি কথা বলছে বঙ্গবন্ধুর বিরুদ্ধে? একটি কথা কেউ স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে? বলেন। কিন্তু বলেছে চাকর বাকরেরা, বলেছে শফিকুল আলম। শফিকুল আলম তো সরকারি কেউ না। আপনি সরকারকে কেন বলছেন? সরকার তো কোন অবস্থায় বঙ্গবন্ধুর বিরুদ্ধে কোন বক্তব্য অন্তপক্ষে এই গত কয়েকদিনে দেয় নাই। উনি বাটন রিসেট করতে গিয়ে, পুরো বুক যুদ্ধ করতে গিয়ে উনি সেখান থেকে ফিরে আসছেন। ডক্টর ইউনূস সাহেব তো একবার কথা বলেন নাই। কাজে আপনি কেন সরকারকে দায়ী করবেন? সরকারের তো কিছু নাই। এটা শফিকুল আলম বক্তব্যটা দিয়েছে গতকালকে, প্রেস রিলিজ দিয়েছে, সংবাদ বলেছে। আপনারা সেই সংবাদ প্রেমীরা, আপনারা সাংবাদিকরা সেটা প্রচার করেছেন। কারণ আপনাদের কাছে শফিকুল আলম তো অনেক বড় মানে মানে পূজনীয় ব্যক্তি, আপনাদের গুরু। কারণ তার কথা এখন আপনাদের চাকরি হয়, আপনাদের বাকরি হয়, আপনারা কোন পেপারে থাকবেন, কোথায় থাকবেন না, সবকিছু নির্ভর করে কোন পত্রিকা কোন নিউজ ছাপাবে, কোন নিউজ দিবে। সবাই তো এখন ডক্টর ইউনূসকে তারা কেউ চেনে না। এই সংবাদ মহল আজকের মেইন স্ট্রিম, মেইন লাইন, তারা ডক্টর ইউনূসকে চেনে না, তারা চিনে শফিকুল আলমকে। শফিকুল আলম ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ, সে তার অস্তিত্বের কারণে সে এখানে একটা বঙ্গবন্ধু বিরোধী ফোবিয়া তৈরি করে সে ফায়দা লুটার চেষ্টা করছে। আমি পরিষ্কার বলছি, সরকার অবশ্যই বঙ্গবন্ধু বিপক্ষে যাচ্ছে না, ভয় পাচ্ছে না। ভয় পাচ্ছে তার ভিতরের এই চাকর বাকরেরা, যারা এই ফোবিয়া তুলে তাদের অবস্থানটাকে তারা আরো নিজেদেরকে নিরাপদ রাখতে চায়, বা তারা তাদের চাকরিটা টিকায় রাখতে চায়। তারা মনে করে এই কথাটা বললে সরকারের ভিতরে তাদের গুরুত্ব বাড়বে, একটা মহল তাদেরকে বাহবা দিবে, শাবাশি দিবে। সেই মহলটা হয়তো এখন হালুয়া রুটিতে বকরা দিতে পারে। এখন যে প্রশাসন আছে, এই প্রশাসন কি? এই প্রশাসন উঠতে বইতে এখন আওয়ামী লীগ গালি দিতে হবে, না হলে এই প্রশাসনের চাকরি থাকবে না। একসময় এই প্রশাসন, এই পুলিশ বলেন, এই সিভিল প্রশাসন বলেন, তারা উঠতে বইতে বঙ্গবন্ধুর গান গাইতে হইতো, বঙ্গবন্ধুকে জপ্ত হইতো, এবং আওয়ামী লীগের স্তুতি গাইতে হইতো। এখন এরাই
তাদের চাকরি বাঁচিয়ে রাখার জন্য, তাদের অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য, তাদের পোস্টিং বাঁচিয়ে রাখার জন্য, ডিসিএস থাকার জন্য, তারা বিভিন্ন পুলিশের দায়িত্ব থাকার জন্য, ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রধান থাকার জন্য, আইজিপি থাকার জন্য তারা এখন উঠতে বইতে সারাদিন শুধু আওয়ামী লীগের বিরোধিতা করে, হাসিনার বিরোধিতা করে, আর বঙ্গবন্ধুর বিরোধিতাও একই অংশ হিসাবে করে, শুধু তাদের চাকরিটা বাঁচিয়ে রাখার জন্য। এটার ব্যাপারে আমার মনে হয় না, আপনি বলছিলেন যে প্রধান উপদেষ্টার কর্মচারী এটা সরকারের কেউ না, প্রেস সেক্রেটারিকে, কিন্তু প্রধান উপদেষ্টার দপ্তর বা প্রধান উপদেষ্টা তো তার এই বক্তব্যের কোনো জানান নাই যে না এই বক্তব্য আমাদের না। যেমন ধরেন আপনি আগে বলছিলেন যে 8 জন উপদেষ্টার দুর্নীতির খবর বিএনপির চেয়ারপারসনের সচিব পিএস বলছিলেন, আব্দুস সাত্তার সাবেক সচিব, তিনি বলছিলেন যে 8 জন উপদেষ্টার দুর্নীতির খবর তথ্য প্রমাণ তার কাছে আছে। পরদিনই বিএনপি স্টেটমেন্ট দিছে এই বক্তব্য আমাদের না, এই বক্তব্য ওনার ব্যক্তিগত। এইরকম সরকারের তরফ থেকে তো এই বক্তব্য আসে নাই যে এই বক্তব্য শফিকুলের সাহেবের বা প্রেস সচিবের, এটা সরকারের বক্তব্য না। এখন কোথার সঙ্গে কি ধান বানতে কি আপনি এখন প্রশ্ন হয়েছে যে এখানে ডক্টর ইউনূস সরকার তো একঘরে হয়ে গেছে। প্রথম শুরুটাই করছিল এইভাবে, ফার্স্ট স্টার্টিং ডে ছিল যে উনি একঘরে হয়ে গেছেন, ওনার সঙ্গে এখন আর ওনার সাঙ্গপাঙ্গরা নাই। উনি এখন অনেকটা বন্দি অবস্থায় চলে গেছেন। সেনাবাহিনী ওনার সঙ্গে নাই, পুলিশ বাহিনী ওনার সঙ্গে নাই, এনসিপি নাই, এনসিপি ছেড়ে দেখে এখন ধ্বংস করে দিয়েছেন। শফিকুল আলম তার সঙ্গে নাই, এই 8 জন উপদেষ্টা তার সঙ্গে নাই। কাদের সঙ্গে কার নিয়ে কথা বলবে? তার কথাটা তো প্রচার করবে কে? তাই তো সে প্রতিদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে হবে। আপনি কিন্তু স্পষ্ট করে দিয়ে আসছেন যখন বলছেন ওনার এই কথাটা বলার কি দরকার ছিল মালয়েশিয়াতে গিয়া যে নির্বাচন যথাসময় হবে এবং উনি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। এই কথাটা কি ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছে? এটা কি ওনার পরিষদে, ওনার উপদেষ্টা পরিষদে বসে আলোচনা হয়েছে, কথা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে? বলে সিদ্ধান্ত নম্বর কত আমাদেরকে জানান। হয় নাই। কাজেই আমি পরিষ্কার বলতে চাই, সরকারের ভিতরে একটা সরকার দাঁড়িয়ে গেছে। সেই সরকার এখন বেকায়দায় ফেলে দিতে চাচ্ছে ডক্টর ইউনূসকে। তারা চাপের মুখে রাখতে চাচ্ছে যাতে ডক্টর ইউনূস এই বাংলাদেশের জনগণের জন্য, মানুষের জন্য কল্যাণকর কিছু করতে না পারে। আপনি দেখেন আমাদের অতীত ইতিহাসগুলো দেখেন না, প্রতিটা সরকার কিভাবে অসহায় করে ফেলি। তার পারিপার্শ্বিকতা যাদেরকে নিয়ে আমরা শক্তিশালী করি তাদের হাতে আমরা কিভাবে বন্দী হয়ে যাই। আজকে ডক্টর ইউনূসের সঙ্গে কিন্তু এনসিপির ছেলেরা দেখা করতে পারে না। আজকে হাসনাতের ক্ষমতা নাই দেখা করার ডক্টর ইউনূসের সঙ্গে। এখন আজকে কিন্তু সার্জিস চাইলেই এখন দেখা করতে পারবে না। এই যে ওদের উপদেষ্টা, যে এনসিপি যে প্রধান নাহিদ ইচ্ছা করলে এখন গিয়ে প্রধান উপদেষ্টা দেখা করতে পারবে না। আজকে দেখেন, আপনি দেখেন, আপনি বাস্তব দেখেন, দেখা হবে না। এখন দেখা করতে হলে তাকে ওই নর্মাল চ্যানেলে যেতে হবে, যে চ্যানেল আমাকেও দেখা করার জন্য যেতে হবে, আপনাকেও দেখা করার যেতে হবে, ওই নর্মাল চ্যানেল ফলো করতে হবে। আজকে আপনি বাস্তবতাগুলো আপনি অনুধাবন করার চেষ্টা করেন। আজকে আসিফ মাহমুদের বিরুদ্ধে লাগাতার ভাবে আজকে কথা বলা হচ্ছে। আমার প্রধান উপদেষ্টা আসিফ মাহমুদের পক্ষে বলবে না বিপক্ষে বলবে? আসিফ মাহমুদের বিপক্ষে যে কথাগুলো বলা হচ্ছে, আসিফ মাহমুদ নিজে তো প্রেস রিলিজ করে বলেছে। আপনি আসিফ মাহমুদকে কেন টার্গেট করলেন? আপনি আসিফ মাহমুদ চাঁদা চেয়েছে, রাত্রেবেলা পুলিশে গেছে, এই রাত্রে গেলে মোটরসাইকেলে ঘুরতেছে, এইগুলা তো সরকার জানা, পুলিশের জানা, পুলিশ এগুলো প্রকাশ করে না কেন? আজকে যে ছেলেটা একটা ভিডিও ভাইরাল আপনারা বলছেন, বলা হচ্ছে, এই অপু যদি বক্তব্যটা ভাইরাল না করে যেত, তার গ্রেফতার হওয়ার আগেই তো সেটা দিয়েছে, কিন্তু গ্রেফতার হওয়ার পরে ভাইরালটা দেওয়ার কথা না। তাহলে অপু তো তার অবস্থানটাকে পরিষ্কার করে জাতির সামনে। অপুর ভাইরালটা তো অপু তো করে নাই, অপু এটাকে ভিডিও করে গিয়েছে। সে ভাবছে যে আমার উপরে একটা চাপ আসতে পারে, সে আত্মপক্ষ সমর্থন করেছে, যার অধিকার সবার আছে। আপনি সে আত্মপক্ষ সমর্থন করেছে, সে সমর্থন করে সে বলেছে, সেটা ভাইরাল হয়েছে। ভাইরাল হয়েছে কেন? সেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে, মানুষ সেটা মেনে নিয়েছে। তাহলে এটা তো প্রশাসনের যে পুলিশ আছে, আমার বিভিন্ন গোয়েন্দা সংস্থা, তাদের তো বের করা উচিত। কারণ যদি কোনো কারণে ধরে নিলাম যে আসিফ মাহমুদ রাত্রেবেলা গুলশানে গেছে, অপু যে কথাটা বলতেছে, অপুর কথাটা সঠিক,
তাহলে সরকার তো সবার আগে জানবে, কারণ আসিফ মাহমুদ তো আন্ডার পুলিশ প্রোটেকশন থাকে সব সময়, প্রটোকলের মধ্যেই থাকে, সে প্রোটোকলের বাইরে সে যাবে কি করে, এটা তো প্রকাশ করে দিল হয়। হ্যাঁ, কাজে এইগুলোকে তো লিঙ্ক করে দেওয়া হয়েছে। ওই ছেলেটাও স্মার্টলি জানে আমাকে আমার একটা অ্যালিগেশন আনতে হবে, আমাকে একটা কাউন্টার অ্যালিগেশন দাঁড় করাতে হবে। এটা তো সিম্পল, এটাকে আমরা বলি যে ব্লেম গেম। এটা আমরা উদ্ধৃত করে আসছি যে আমাকে ব্লেম গেমে ফালতেছে কারা, সরকার একটা মহল। কাজে অপু সিলেক্ট করেছে যে আমাকেও একটা কাউকে আনতে হবে। সে হয়তো সফট টার্গেট হিসেবে পেয়েছে আসিফ মাহমুদকে, কারণ আসিফ মাহমুদ নিয়ে কথা হচ্ছে, তার বাবাকে নিয়ে কথা হচ্ছে, বিভিন্নভাবে সে কন্ট্রোভার্সি হয়েছে, তার বিভিন্ন জিনিস হয়েছে, এবং আসিফ মাহমুদকে সে সফট টার্গেট পেয়েছে, সেটা সে প্রকাশ করে দিয়েছে। এখন এই ব্যাপারে তো আমরা পুলিশের ভাষ্য দেখতে পারতাম, মেট্রোপলিটনের চিফের ভাষ্য দেখতে পারতাম যে না, এই ছবিটা যে সে বলতেছে সঠিক না। আমাদের পুলিশ রেকর্ড বলে আসিফ মাহমুদ সাহেব অর্ডার থেকে অর্ডার পর্যন্ত বা এই দিন ঘরের বাইরে যায় নাই, ম্যাটার এন্ডস, বিষয়টা এখানে শেষ হয়ে যায়। কিন্তু খেলাটা খেলানো হচ্ছে। আমার মনে হয় একটা ছেলে চাঁদাবাজি করছে, ধরলাম অপু সাম্মিদের বাড়িতে চাঁদাবাজি করছে, এমন কি হয়েছে যে একেবারে সারা জাতীয় নিউজ করতে হবে? এর চেয়ে বড় চাঁদাবাজি ঢাকা শহরে আরো হচ্ছে না? আপনি গত 1 বছরে একটা পুলিশ অফিসারের চাঁদাবাজির খবর দিয়েছেন? সামরিক বাহিনীর একটি অফিসারের চাঁদাবাজির খবর দিয়েছেন? প্রশাসনের একটি অফিসারের চাঁদাবাজির খবর দিয়েছেন? ঢাকার মেয়রের দায়িত্ব যারা পালন করতেছেন, যারা বিভিন্ন প্রশাসনের দায়িত্ব পালন করতেছেন, তারা কি পরিমাণ চাঁদা নিচ্ছে তার খবর আপনি দিয়েছেন? না দিয়ে আপনি বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা ছিল, 2, 3, 5 জনের যারা ছিল, সেই 5 জনের মধ্যে আপনি আঘাত করে বসলেন। 4 জনকে আপনি কক্সবাজার নিয়ে কবর দিয়ে দিলেন, জ্যান্ত কবর দিয়ে দিলেন তাদেরকে। তারা জ্যান্ত মৃত মানুষ এখন ঘুরে বেড়াচ্ছে ঢাকা শহরে, তাদের কোনো অস্তিত্ব নাই, তারা এখন অপ্রাসঙ্গিক হয়ে গেছে। আপনি গত এই 1 সপ্তাহে 5 তারিখ থেকে নিয়ে আজকে এই 14 তারিখে আপনি এদের কোনো অস্তিত্ব দেখেছেন? তাদের মিডিয়াতে কোনো নাম দেখেছেন? কোনো বক্তব্য দেখেছেন? একইভাবে আপনি আসিফ মাহমুদকে আক্রমণ করলেন। আসিফ মাহমুদ তো আমার গর্বের অংশ, এই বিপ্লবের অংশ। এই বিপ্লবকে যারা ধারণ করেছে, এই বিপ্লবকে যারা বাস্তবায়িত করেছে, তার একটি অন্যতম হিরো, অন্যতম নায়ক হলো আসিফ মাহমুদ। আসিফ মাহমুদ নিজে আসিফ মাহমুদ হতে পারে আওয়ামী লীগের টার্গেট, আসিফ মাহমুদ হতে পারে আওয়ামী লীগের টার্গেট। আই এগ্রি, আওয়ামী লীগ বলতে পারে আসিফ মাহমুদ খারাপ, আসিফ মাহমুদ এই, আসিফ মাহমুদ চোর বলতে পারে, বিকজ তার শত্রু। কিন্তু আমি কেন আসিফ মাহমুদ যখন নিজে সংবাদ সম্মেলন করে, বলেন যে আমি নীলা মার্কেটে গিয়ে হাঁস খাই ভোর রাত্রে, না হলে আমি ওয়েস্টিন এসে খাই, এমন কি কি এমন কি আলাদিনের চেরাগ যে সরকারের একজন উপদেষ্টা ভোর রাত্রে নীলা মার্কেটে গিয়ে হাঁস পার্টি করতে হবে, না হইলে এসে ওয়েস্টিনে খাইতে হবে? এখন তার প্রেক্ষাপটটা তো আমরা চিন্তা করতে হবে। সে তো বলে নাই যে সে তো উপদেষ্টা হিসাবে এখন যে বেতন পায়, সে যদি রাতে 2টা-3টা পর্যন্ত সচিবালয়ে কাজ করে, সে তো বলেছে আমি কাজ করি, রাতে 2টা-3টা পর্যন্ত কাজ করি, অনেক সময় ঘরে এসে আমার খাবার থাকে না। এটা কিন্তু আপনার এটা দেখছেন কেন? তার ঘরে খাবার নাই, এটা দেখতেছেন না কেন? আর সেখানে নীলা মার্কেটে গিয়ে হাঁস খাওয়া তো কোটি কোটি টাকার ব্যাপার না। না, নীলা মার্কেটে গিয়ে কথা বলছেন না, নীলা মার্কেটে তো খুব না, নীলা মার্কেট একটা লোক যদি সিম্পল একটা উপদেষ্টা যদি নীলা মার্কেটে তার লোকজন নিয়ে খেতে যায়, এটা তো সিম্পলিসিটির লক্ষণ, এটা তো সরলতার লক্ষণ। আর ওয়েস্টিন হোটেলে গিয়ে যদি খায়, ওয়েস্টিন তো আওয়ামী লীগের হোটেল, আওয়ামী লীগের মালিকের হোটেল, সেখানে গুলশানে তার সে যদি যায়, ওখান থেকে নীলা মার্কেট না পায়, খেতে আসে, সে তো ওয়েস্টিনে খাওয়ানোর মতো আর্থিক সঙ্গতি তার তো আছে, বুঝতে পারছেন না? কাজে আপনি যে ভাই যারা বলতেছেন ভাই যে আপনি চোখে সে বিএনপি, আপনি যে বলতেছেন বিএনপি ওখানে গেছে, ভাই আপনার চোখে বিএনপি, আপনার চোখে তারা বিএনপি, কিন্তু তারা তো বিএনপি না। আপনার চোখে আপনি তাদেরকে মনে করেন বিএনপি, কিন্তু ওরা তো বিএনপি না, ওরা বিএনপি ভিতরে ঘাপটি মেরে থাকা স্বাধীনতা বিরোধী শক্তি, যা অনেকে আমাদের মধ্যে আছে, তারা তো বিএনপি না, বুঝতে পারছেন না? স্বাধীনতা বিরোধী অনেক শক্তি বিএনপির মধ্যে ঘাটতি আছে, তাদেরকে দেখে আপনি বলতেছেন তারা বিএনপি। তারা কেউ বিএনপি না, আমি দায়িত্ব নিয়ে বলছি। তার জন্য যদি বিএনপি লোকের আমাকে ফাঁসি দেয়, দিবে,
কিন্তু বিএনপি কোনো লোক সেখানে যায় না, যারা যাচ্ছে, যেই যাচ্ছে সে কিন্তু ওই ঘাপটি মেরে থাকা লোক, সে যেই হোক, এমনকি স্থায়ী কমিটির কেউ হয়ে থাকে, স্থায়ী কমিটির কেউ হয়ে থাকে, সেও কিন্তু ঘাপটি মারা লোক, ঘাপটি মারা লোক। খন্দকার মুস্তাক ওই বঙ্গবন্ধুর মৃত্যুর 5 মিনিট আগে বিশ্বাস করে নাই যে খন্দকার মুস্তাক শেখ মুজিবের বিরুদ্ধে। নিহত হওয়ার পরে বুঝতে পেরেছে এই সেলুকাসের মতো, হ্যাঁ ব্রুটাস তুমিও আমার বিরুদ্ধে। হ্যাঁ, সেই ব্রুটাসের গল্প, সেই ব্রুটাসের গল্প শেক্সপিয়ারের সেই নাটকের ডায়লগ কে না জানে। ব্রুটাস মানে কি, তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। যখন তাকে সবাই মারতে আসলো, সেই মৃত্যু ওই গ্রুপের মধ্যে যখন ব্রুটাসকে দেখলো, তখন সে জুলিয়াস সিজার বললো, ব্রুটাস তুমিও এখানে, তুমিও মারতে আসলে আমাকে। কাজে দলের মধ্যে যে কারা ব্রুটাস, কারা যে মুস্তাক, এটা বুঝতে আমাদের অনেক সময় লাগে, অনেক সময় লাগে। আজকে আমার নেতা তারেক রহমান সাহেব কাদের ভুলের কারণে উনাকে আজকে দেশান্তরে থাকতে হয়েছে উনি জেনেছেন, জানেন, এখন পরিষ্কার জানেন। কাজে ব্রুটাসদের অভাব কোনোদিন বাংলা মতো হয় না, এবং যত বড় বড় নেতারা হয় হোক, ভাই নেতারা প্রতিবাদ করবে, প্রতিবাদ করতে গেলে তো দলের মধ্যে কোন্দল সৃষ্টি হবে, প্রতিবাদ করলে তো ওই নেতাটাকে আপনার টার্গেট করবেন। সবাই তো মেজর আক্তার না রে ভাই, রফিক ইসলাম ভুইয়া, সবাই তো মেজর আক্তার না যে নিজের অস্তিত্ব চিন্তা করে না, যেটা তার চোখে ধরা পড়ে সেটা সে পরিষ্কার করে সবার সামনে বলে। আমরা জানি তো আপনারা কারা। বিএনপি তো আমরা 40 বছর ধরে বিএনপি করি, এই বিএনপির জন্মদিন থেকে আমরা, বুঝছেন না, লোকরা টুকায় টুকায় এনে বিএনপি করাইছি। যারা বিএনপি করেন তারা তো বিভিন্ন দলের লোক ছিলেন, যারা আজকে বড় নেতারা, টুকায় টুকায় এনে তো বিএনপিতে ঢুকাইছি। আমরা তো জানি আমরা বিএনপি বহিষ্কৃত, থাকবো, তাতে কোনো আসে যায় না। একেবারে বিএনপির নাম একেবারে। আমি একটা প্রশ্ন করি, যে কথাটা বলছেন আমি শেষ করি। কাজেই যারা আজকে এই বঙ্গবন্ধুর বা 15 আগস্টের জন্য বিদেশি সঞ্চয় করছে, তারা কিন্তু এই সরকারের বন্ধু নয়, তারা দেশটাকে একটা বিপদ দিকে নিয়ে যাচ্ছে। আজকে 32 নম্বরকে ভেঙে এই সরকার তো কোনো ইতিবাচক কিছু অর্জন করতে পারে নাই, বরঞ্চ মানুষের কাছে বিতর্কিত হয়েছে, তাদের অবস্থানটাকে দুর্বল হয়েছে। ডক্টর ইউনূসের অবস্থান অনেক শক্তিশালী হতো যদি এই 32 নম্বরের ঘটনাটা না ঘটতো। এই দায়িত্ব তো ওনার উপরে পড়েছে, আগামীতে ওনাকে তো জবাব দিতে হবে একদিন না একদিন, এই 32 নম্বর কেন ভাঙ্গা হলো। এই দিন তো দিন না রে ভাই, আজকের দিনটাই তো দিন না। এই যে আমরা কথা বলতে বলতে এই 14 আগস্ট চলে যাচ্ছে, 2025 সনের 14 আগস্ট আর জীবনে ফিরে আসবে না, কিন্তু 25 আগস্ট আসবে, 26 আগস্ট আসবে, 27 আগস্ট আসবে, আবহমান কাল থেকে আগামী দিন আসবে। গত দিন আর কোনদিন ফিরে আসবে না, বিগত দিন চলে যাবে। কাজে ইতিহাসকে অস্বীকার করার চেষ্টা করবেন না। ইতিহাসকে যারা মানে নাই তারা ইতিহাসের আস্থা করে পতিত হয়েছে। আজকে বঙ্গবন্ধু তার ভুল বলেন, যাই কিছু বলেন, তার প্রায়শ্চিত্ত নিজ রক্ত দিয়ে, জীবন দিয়ে করে গেছেন। তারপরেও মৃত ব্যক্তিকে নিয়ে আমাদের এই ধরনের আলোচনা করা, এটা আমি মনে করি এটা অনুচিত, এটা করা উচিত না। আর যারা করেছেন তাদেরকে আমরা পাই না। কাজে আসেন আমরা আগামী সামনে আগাই। আমি কোনো অবস্থাতে একমত না যে কাউকে যে মৃত্যু দিবস পালন করতে দিবেন না, এইটাতে আমি, কেউ বাড়াবাড়ি করতে পারে, কেউ বেশি করতে পারে, মৃত্যু দিবস পালন করতে গিয়া অনেক কিছু করতে পারে, কিন্তু মৃত্যু দিবস পালন করতে দেবেন না, একজন মুসলমান হিসাবে আমি এটা মেনে নিতে পারবো না এবং মেনে নিব না। আমি একটা প্রশ্ন করি আপনাকে, সেটা হচ্ছে যে এই ধরেন আমাদের রাজনীতিতে এখন নানা কথা, আমরা আমেরিকার করদ্রাজ্য হয়ে গেলাম কিনা, আমেরিকার উপনিবেশ হয়ে গেলাম কিনা, নতুন করে উপনিবেশের খাতায় নাম লিখালাম কিনা, কারণ সবকিছুই আমেরিকার কথায় চলছে বলে সাধারণ মানুষও মনে করেন। সর্বশেষ আজকে প্রধান বিচারপতির সঙ্গে ট্রেসি জ্যাকবসন দেখা করেছেন, কথা বলেছেন, বৈঠক করেছেন। এর আগে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে যখন তখন কথা বলেন, দেখা করেন। এর মধ্যে তিনি লন্ডন গিয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করে এসেছেন, তিনি সেনাপ্রধানের সাথে বৈঠক করেছেন। তার মানে আমাদের দেশটা চালাচ্ছে কে? তাহলে দেশটা তো চালাচ্ছে ডক্টর ইউনূস এবং ওনার নেতৃত্বে যে পরিষদ আছে তারা চালাচ্ছে। আর আমেরিকানরা হলো সারা বিশ্বের এখন 1 নম্বর মাতাব্বর, মোরল, এবং আজকের বিশ্বের শান্তি শতভাগ নির্ভর করছে আমেরিকার মর্জির উপরে। আমেরিকা
আজকে এমন কোন দেশ নাই যাকে গত 2 মাসে নাস্তানাবুদ না কাটাইছে। ভারত বলেন, চীন বলেন, রাশিয়াকে পর্যন্ত ধরে নিয়ে আসছে, কালকে রাশিয়ার সঙ্গে বসবে। তো রাশিয়া কি চালাচ্ছে কি তাহলে ট্রাম্প, আমেরিকানরা? কালকে তো ওই রাশিয়ান প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবেন। এখন যেভাবে দেখেন, কিন্তু দেখাতে হবে, তাহলে উনি যাচ্ছেন কেন তাকে দেখা করতে? তাহলে কানাডানরা কেন তার কথা চলতেছে? কেন সারা বিশ্ব তার ডিউটি মাফ করে দেওয়ার জন্য, তার শুল্ক মাফ করে দেওয়ার জন্য, তার ট্যারিফ আলোচনা করার জন্য ছুটে যাচ্ছে? তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র সারা বিশ্বে আজকে একটা এসেনশিয়াল মানে কি বলে মানে মোরাল হিসেবে দাঁড়িয়ে গেছে। তার ইচ্ছা অনিচ্ছা সারা বিশ্বের রূপে তার একটা আছে, মানে অবদান আছে। সেখানে বাংলাদেশে শান্তি শৃঙ্খলার জন্য, সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য এখানে তারা যে দৌড়ঝাঁপ করতেছে, এটাকে আমি ইতিবাচক ভাবে দেখি। আমি মনে করি মার্কিন যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন যে কাজটা করেছিল পিটার হাসের নেতৃত্বে, যে $29 মিলিয়ন খরচ করে রিজিয়াম চেঞ্জ করেছে, কাজে তাদের একটা নৈতিক দায়িত্ব হয়ে গেছে রিজিয়াম চেঞ্জ করার পরে যেন একটা ভালো রিজিয়াম তৈরি হয়। স্বাভাবিকভাবে বাইডেন প্রশাসন এখন নাই, কিন্তু ট্রাম্প দেখেছে যে ডক্টর ইউনূসকে দিয়ে এই চেঞ্জ রিজিয়ামের ভালো কিছু হবে না, তাই তারা ডক্টর ইউনূসের সঙ্গে আলোচনা করে কথাবার্তা বলে উনাকে বাধ্য করেছে নির্বাচনের তারিখ ঘোষণা করতে। এখন যেহেতু নির্বাচনের তারিখ ডক্টর ইউনূস ঘোষণা করেছেন, ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা নৈতিক দায়িত্ব হয়ে গেছে যে নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে হয়, গ্রহণযোগ্যভাবে হয়, ভালোভাবে হয়। এই জন্য তারা দৌড়ঝাঁপ করতেছে, বিভিন্ন জায়গায় জায়গায় যাচ্ছে, ঘরে ঘরে যাচ্ছে, সকল নেতাদেরকে উনি বোঝানোর চেষ্টা করতেছে যে তোমরা এটা নির্বাচনের ব্যবস্থা করো। আমার মনে হয় উনি যত জায়গায় গিয়েছে, যত কথা বলেছে, একমাত্র তার বাসায় যে কথা বলেছে সেটা জানি না উনি কি বলেছেন, যারা বাসায় দেখা করতে গিয়েছে জানি না, কিন্তু বাকি অন্য যাদের কাছে দেখা করতে গিয়েছে তারা সবাই বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়, সেই জন্য তারা আলোচনা করেছে এবং তাদেরকেও তারা বলেছে হ্যাঁ আমরা একটা নির্বাচন অপেক্ষা করতেছি, সেই সুষ্ঠু নির্বাচনের দিকে যাব। কাজেই যদি অন্য কেউ তার বাসায় গেছে, আপনার কাছে কি মনে হচ্ছে না মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নিজের স্বার্থ নিয়ে দৌড়ঝাঁপ করতেছে? করিডোর, বন্দর, সেন্ট মার্টিন, কুতুবদিয়া, এরকম সোনাদিয়া, এইরকম বিষয় নিয়ে দৌড়ঝাঁপ করতেছে, এটা আপনার মনে হচ্ছে না কেন? না, এটা তো অবশ্যই মনে হচ্ছে, এটা অবশ্যই তারা করতেছে। এবং কত অপরাধ কি? তাদের স্বার্থে তারা চেষ্টা করবে না? আমি কি তার স্বার্থ দিয়ে দিয়েছি? আমরা কি বলেছি যে আমরা সোনা দিয়ে দিয়েছি, এটা আমরা দিতে রাজি আছি? কেউ বলেছি? আমরা তো জানি না দেওয়া হয়েছে কি হয়েছে না। এটা তো আপনি জানতেছেন, কিন্তু আমরা তো জানি না, যেহেতু আমাদের সঙ্গে দিয়ে দিয়ে নেই। আমরা দিয়ে দিলে বলতে পারতেন যে ভাই আপনি কি সোনা দিয়ে দিলেন কেন, সন্দীপ দিয়ে দিলেন কেন, বা আপনি সেন্ট মার্টিন দিয়ে দিলেন কেন, করিডোর দিয়ে দিলেন কেন? আমরা তো দেই নেই। এখন আপনি বাই স্পেকুলেশন বলতেছেন, কিন্তু আমেরিকানরা তাদের স্বার্থে দৌড়ঝাঁপ করাটা কি অন্যায়, অযৌক্তিক? আমেরিকান তার স্বার্থে তো দৌড়ঝাঁপ করতেই পারে। আমরা দৌড়ঝাঁপ করতে গেছি না আমেরিকাতে আমাদের ট্যারিফ কমানোর জন্য? আমরা তো আমাদের স্বার্থে গেছি, আমরা কি আমেরিকার স্বার্থে কাজ করছি যে ট্যারিফ বাড়িয়ে দিয়েছে, খুব ভালো কাজ করেছো? আমরা তো আমাদের দৌড়ঝাঁপ করতেছি। সেখানে আমেরিকানদের দৌড়ঝাঁপকে আমি নেতিবাচক ভাবে দেখবে কেন, খারাপ ভাবে দেখবে কেন? আমি বরং আমার রাষ্ট্রের কোন ক্ষতি আমি করছি কিনা, আমার রাষ্ট্র শক্তি করছে কিনা, সেইটা আপনি দেখেন, সেইটা নিয়ে আলোচনা করেন, সেইটার উপরে আসেন। যেমন এখানে আমি একটা জিনিস আপনার নজর আনতে চাই, যে আমাদের যে সংস্কার বিষয়ে একটা উপদেষ্টা, একটা কমিটি করে দিয়েছেন ডক্টর ইউনূস সাহেব বা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যে করে দিয়েছেন, সেটা তো করে দিয়েছেন উনাকে সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য। তারা দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ডক্টর ইউনূস সাহেবের পক্ষ থেকে আলোচনা করে একটা ঐক্যমতে আসবে। এটা অ্যাবসলিউটলি তারা রেসপন্সিবল, দায়িত্ব তারা হলো ডক্টর ইউনূসের কাছে, প্রধান উপদেষ্টার কাছে। সেখানে গিয়ে তারা বলবেন যে তারা কতটুকু কি কাজ করেছেন। তারা কেন গেল চার্লস ডেভিসের বাড়িতে? এটা ট্রেচারাস, এটা বিশ্বাসঘাতকতা, এটা তাদের দায়িত্বের প্রতি অবজ্ঞা। তারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়েছেন, রাষ্ট্রদ্রোহী কাজ করেছেন। তারা ওখানে গিয়ে মদ খাবে কেন তার বাড়িতে? ও হলো প্রধান উপদেষ্টা কর্তৃক নিয়োজিত একটি কমিটি, সেই কমিটি কেন যাবে? তার কি এখতিয়ার আছে ওই কমিটি প্রধান উপদেষ্টা কি বলে ওই এয়ার বাড়িতে, চার্লস ডেভিসের বাড়িতে, মার্কিন
রাষ্ট্রদূতের বাড়িতে যাওয়ার? রাষ্ট্রদূত কিন্তু ভারপ্রাপ্ত হয় না, এটা আমরা জানতে হবে। রাষ্ট্রদূত যদি ফুল প্রেজেন্ট হয় তাহলে অ্যাম্বাসেডার, আর যদি ফুল প্রেজেন্ট না হয় তাকে বলা হয় চার্জ দ্য অ্যাফেয়ার্স। হি এনজয় দ্য সেম, ভারপ্রাপ্ত বলে কোনো কথা নেই। রাষ্ট্রদূত কোনো ভারপ্রাপ্ত হয় না। না, ভারপ্রাপ্ত না, চার্জ দ্য অ্যাফেয়ার্স, চার্জ দ্য অ্যাফেয়ার্স বলা হচ্ছে। আপনি তো ভারপ্রাপ্ত বলেন, আপনি তো ভারপ্রাপ্ত বলেন। চার্জ দ্য অ্যাফেয়ার্স বলছি। উনি পূর্ণাঙ্গ রাষ্ট্রদূত না, কিন্তু উনি পূর্ণাঙ্গ রাষ্ট্রদূত, কিন্তু ওনার সকল ক্ষমতা রাষ্ট্রদূত সমানের ক্ষমতা, কিন্তু স্ট্যাটাসটা রাষ্ট্রদূতের না। বেতনটা পারবে না, তার বেতন উচ্চ স্কেলে পাবে না, বুঝছেন না? সে তার যে বেতন পাইতো সেটাই পাবে। কাজে এখানে ভুল বুঝবেন না, সে আমেরিকাকে রিপ্রেজেন্ট করে, কিন্তু তার বাড়িতে কেন গেল এটা আপনারা কেন প্রশ্ন করেন না? এইটা কেন বলেন না আপনারা? বলেন। এটা তো এর তরফে অস্বীকার করা হয়েছে, বাড়িতে যাওয়া নাই। প্রধান বিচারপতির তরফ থেকে তো একটা প্রেস রিলিজ দেওয়া হয়েছে, তার সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা দিয়েছেন যে প্রধান বিচারপতির সঙ্গে উনি সাক্ষাৎ করেছেন আইসা ট্রেসি জ্যাকবসন। না, প্রধান বিচারপতি সাক্ষাৎ করতে পারে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে প্রচুর সাহায্য দেয় এই বিচার ব্যবস্থাকে আধুনিকরণ করার জন্য। অতীতেও দিয়েছে, আগামীতেও দিবে। সে স্বাভাবিকভাবে যেহেতু একটা সেক্রেটারিয়েট করার কথা, সে স্বাভাবিক যেতে পারে যে তোমার কোনো সমস্যা থাকলে বলো, আমরা তোমাকে হেল্প করতে পারি। তুমি আইনগত এই সমস্ত যে বিভিন্ন বিচার ব্যবস্থা হচ্ছে, এখানে যদি তোমার কোন রকম সাহায্য সহযোগিতা দরকার পড়ে, আমরা স্বাধীন বিচার বিভাগ যদি প্রতিষ্ঠা হয় তাহলে আমি সমর্থন করি এবং তোমাদেরকে আমরা সহযোগিতা করতে পারি, এটা বলতে পারে। আমার প্রধান ছোট করে জি বলেন, একেবারে ছোট করে শেষ পর্যায়ে চলে। সেখানে আমার বিচারের স্বাধীনতা সার্বভৌমত্ব লঙ্ঘন করে এমন কোনো কথা বলেছেন কিনা? উনি কি ঘর থেকে বেরিয়ে এসে চার্জ দ্য অ্যাফেয়ারকে গেটে এসে রিসিভ করেছেন কিনা? যদি করে থাকে সেটাকে আমি অপরাধ বলবো, সেটাকে বলবো প্রধান বিচারপতি, কিন্তু সে করে নাই। আজ এই প্রধান বিচারপতির কাছে যেতে পারে এটা কোনো অস্বাভাবিক কিছু না, এটাকে আমি অন্যভাবে দেখি না। বলেন আপনি। একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, আমরা তো 2-3 মিনিট অবধি শেষ করতে হবে। আপনি বলছিলেন নির্বাচন হবে, নির্বাচন কি আদৌ হবে মনে হচ্ছে আপনার কাছে, নাকি এটা সময় ক্ষেপণ? নির্বাচনের তো সুনির্দিষ্ট তারিখ হয় নাই, আপনার কাছে মনে হচ্ছে নির্বাচন হবে? ভাই, নির্বাচনে সুনির্দিষ্ট তারিখ 1 বছর 6 বছর আগে হয় না, আমাদের সাথে হয় না। শুধু আমেরিকাতে আছে যে ওই দ্বিতীয় সোমবার তারা বলা আছে নির্বাচন হবে 4 বছর পর পর। কাজেই আমাদের দেশের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় সাধারণত লাস্ট 3 মাসের মধ্যে। এখন তো 5 মাস 7 মাস বাকি, এটা নিশ্চিত হয়েছে। আর নির্বাচন হবে না তো এটা আপনি কি করে বুঝলেন? আপনি নির্বাচন হবে না নিয়ে চিন্তা করেন কেন? তার মানে কি আপনি দেশের শত্রু, জাতীয় শত্রু? আপনি কি দেশের জনগণের বেঈমান? আপনি কি চান না জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করুক? কাজে যারা ভাবেন নির্বাচনটা হবে না, আমি এদেরকে মনে করি এরা বেঈমান, এরা জাতীয় শত্রু, এরা প্রবঞ্চক, এরা ধোঁকাবাজ, এরা মানুষকে ভুল বোঝায়, মানুষকে ভুল পথে চালিত করে। আপনাকে অপেক্ষা করতে হবে আপনার এই বক্তব্য দেওয়া নির্বাচন হবে কি হবে না, নির্বাচন না হওয়া পর্যন্ত, নির্বাচন না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনি অগ্রিম কথা বলে জাতিকে বিভ্রান্ত করবেন না। বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি বিপুল ভাই? আমরা যারাই বলবো নির্বাচন সময় মতো হবে, এই হবে, তারা আমরা বেঈমান, আমরা প্রবঞ্চক, আমরা ধোঁকাবাজ, আমরা জনগণকে এখনো দেশের সাধারণ মানুষ, রিক্সা চালক থেকে শুরু করে রাস্তাঘাটে যাদের সাথে কথা হয় তারা বলে ভাই 6 মাস এখনো বাকি আছে, বহু কেরিকা চালাবে, নির্বাচন হবে না। এটা আপনাদের জঘন্য মিথ্যাচার। এটা আপনি আপনার ধারণা আমি সাধারণ মানুষের কথা বলছি। আপনি আজ পর্যন্ত কোনো বিএনপি লোকের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন? বিএনপি লোক বলবে নির্বাচন হবে, সাধারণ আমলি কথা বলেছেন? এটা হলো আপনাদের, শুনেন, এটা হলো ইন্টেলেকচুয়ালদের একটা কতগুলো বানানো স্টোরি। আপনি শুনেন, এই রূপবানের গল্প তো অশিক্ষিত লোক লেখে না। আপনার এই কথাটা একদম অকথ্য মিথ্যাচার। আমি অসত্য বললাম না, মিথ্যাচার। জনগণের মনে করে না, জনগণ ভোটের জন্য মুখিয়ে আছে, জনগণ অপেক্ষা করছে নির্বাচন হবে। প্রতিটি জনগণ এই নির্বাচনের অপেক্ষা করতেছে, কিন্তু আমাদের মতো প্রবঞ্চকেরা, আমাদের মতো এই সমস্ত জাতীয় বেমানেরা, দেশের শত্রুরা, জনগণের বিপক্ষের লোকেরা এই প্রপাগান্ডা গুলো চালা যাচ্ছে। এই জন্য এটার নাম প্রপাগান্ডা। আমি বকুল ভাই আপনাকে বিনীত অনুরোধ করবো, নিজেকে প্রপাগান্ডা নিয়ে যায় না। না, এটা আমার বক্তব্য না আক্তার ভাই, এটা আমার বক্তব্য না। আপনার কথা না, আপনার কথা বলেন, আপনি অন্য কথা বলার কে? হু আর ইউ?
Who are you? আমি তো বলবো না, কথা বলবেন আপনি। আপনি একজন সাংবাদিক, আপনি কথা বলেন। আমি বলবো না। আপনি কারো প্রতিনিধিত্ব করেন না, আপনি খবর বিক্রি করেন। আপনি খবর বিক্রি করেন, আপনি গ্রাহককে ওই খবরটা দেন, এই খবরটাকে গ্রাহককে বিভ্রান্ত করতে পারেন। বকুল ভাই, আমি কথাটা বলছি কেন, আপনি প্লিজ ডোন্ট গো এগেইনস্ট পিপল, ডোন্ট গো এগেইনস্ট পিপল। না না না, কোনোভাবেই না, আপনারা শফিকুল আলম যেমন ক্ষতি করে, শফিকুল আলম যেমন এই মিডিয়ার কথা বলে, মিডিয়া প্রতিনিধিত্ব করে ডক্টর ইউনূসের ক্ষতি করতেছে, আপনারা এই ধরনের নেতিবাচক সংবাদ বলে ভাই আপনারা সাংবাদিকতার 70 বছর নামে আপনি দলকে, জাতিকে বিভ্রান্ত করছেন, মানুষকে বিভ্রান্ত করছেন। আমি বিনীতভাবে করজোরে বক্তব্য আপনার কাছে বলবো, করজোরে বলবো, এই নেতিবাচক খবর হলো প্রপাগান্ডা, নেতিবাচক খবর আপনারা অপেক্ষা করেন, ঝড় আসলে সবাই দেখতে পারবে।